আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফোর্থ ডাইমেনশনে স্বাগতম। আজকের আলোচনা কোনো একক যুদ্ধ নিয়ে নয়। আজ আমরা এমন কিছু ঘটনাকে একসাথে জোড়া লাগাবো, যেগুলো আলাদা আলাদা সংবাদ হিসাবে দেখে সাধারণ মনে হয়, কিন্তু একই মানচিত্রে বসালে একেবারে ভিন্ন ছবি তৈরি হয়। প্রফেসর জিয়াং যেভাবে বলেন, গভর্নমেন্টস নেভার স্টপড কমিউনিকেটিং, they simply changed the channel. অন্যদিকে কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর সতর্ক করেছেন, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এই দুই বিশ্লেষণ ভিন্ন জায়গা থেকে শুরু করলেও শেষ পর্যন্ত একই প্রশ্ন তোলেন, বিশ্ব কি এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে আর কেউ ঘটনাগুলোর নিয়ন্ত্রণে নেই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবাদ নয়, সিগন্যাল। আমরা সাধারণত খবর পড়ি, কিন্তু রাষ্ট্রগুলো খবর তৈরি করে না, রাষ্ট্রগুলো সিগন্যাল পাঠায়। রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে যান, বেলারুশকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠানো হয়, নতুন সামরিক সহযোগিতার আলোচনা শুরু হয়। কেউ সরাসরি যুদ্ধ ঘোষণা করছে না, কিন্তু প্রত্যেকটি ঘটনাই অন্য রাষ্ট্রের উদ্দেশ্যে একটি বার্তা। প্রফেসর জিয়াংয়ের ভাষায়, রাষ্ট্র যখন প্রকাশ্যে কথা বলা বন্ধ করে, তখন তারা কূটনীতির প্রতীক, সামরিক সফর এবং নীরব সমন্বয়ের মাধ্যমে কথা বলে। এখন ন্যাটো কি করছে? একদিকে ইউক্রেনে যুদ্ধ চলছে, অন্যদিকে তুরস্কের আঙ্কারায় ন্যাটো নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক। অনেকে ভাবতে পারেন এটি একটি সাধারণ নিয়মতান্ত্রিক সম্মেলন, কিন্তু বাস্তবে আলোচনার বিষয়বস্তুগুলি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্যদের নিজ নিজ সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। এই সম্মেলনও ইউরোপীয় দেশগুলোর নতুন প্রতিশ্রুতি দেয়, যাতে ভবিষ্যতে জোটের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করা যায়। দ্বিতীয়ত, ইউক্রেনে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা, গোলাবারুদ এবং সামরিক সক্ষমতা ধরে রাখার জন্য নতুন সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। একই বিষয়ে বিভিন্ন দেশ নতুন সামরিক সহযোগিতার ঘোষণাও দিয়েছেন। তৃতীয়ত, এশিয়ার নতুন কৌশলগত সহযোগিতা। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উন্নত পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে একটি নতুন সমঝোতা হয়েছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত ও কৌশলগত জোটকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা। চতুর্থত, ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ। ব্রিটেন ও নেদারল্যান্ড নতুন সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা ঘোষণা করেছে, যার লক্ষ্য আধুনিক উভয়চর সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। ইউরোপ এখন শুধু অস্ত্র কিনছে না, নিজেদের প্রতিরক্ষা শিল্পেরও দ্রুত সম্প্রসারণ করছে। এদিকে আরেকটি বাস্তবতা সামনে এসেছে। ইউক্রেনের সবচেয়ে বড় সংকট এখন শুধু সৈন্যের নয়, এয়ার ডিফেন্স, বিশেষ করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদও সীমিত। নতুন সরবরাহ আগের মতো সহজ নয়। সবকিছু একসাথে দেখলে একটি প্রশ্ন সামনে আসে, ন্যাটো কি যুদ্ধ শেষ করার প্রস্তুতি নিচ্ছে, নাকি দীর্ঘমেয়াদী
কৌশলগত প্রতিযোগিতার জন্য নিজেদেরকে পুনর্গঠন করছে? এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডগ ম্যাকগ্রেগের সতর্কবার্তা। ম্যাকগ্রেগের বক্তব্যকে অনেকেই বিতর্কিত মনে করেন, কিন্তু তার মূল যুক্তি সরল। তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ যদি শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা হয়তো ইরানের সামরিক সক্ষমতাকে কম করে মূল্যায়ন করছে। তিনি যুক্তি দেন যে যুদ্ধ পুনরায় শুরু হলে এর ফলাফল আগের সংঘর্ষের পুনরাবৃত্তি নাও হতে পারে এবং নতুন সামরিক সক্ষমতা প্রকাশ পেতে পারে। এটি একটি পূর্বাভাস, ঘটিত ঘটনা নয়, কিন্তু নীতি নির্ধারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। হুরমুজ বিশ্ব অর্থনীতির সবচেয়ে বিপজ্জনক চোক পয়েন্ট। আজ আবার হরমুজ প্রণালী খবরের শিরোনামে। দুইটি ট্যাঙ্কারে আঘাত। ট্যাঙ্কার দুইটি মার্কিন নির্ধারিত রুটে ওমান উপকূল ঘেঁষে যাচ্ছিল। তাই ইরান জানান দিল, আমাদের নির্ধারিত রুট ব্যতীত অন্য রুট গ্রহণযোগ্য নয়। কোনো নিরাপত্তাই আমাদেরকে আটকাতে পারবে না। হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, আমাদের আইন চলবে এখানে। আন্তর্জাতিক শিপিং উদ্বেগে বা আতঙ্কিত। সবাই জানে বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সংকীর্ণ পথ দিয়ে যায়। এই পথ অস্থিতিশীল হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিও কেঁপে উঠবে। সিরিয়ায় আবার নতুন দাবার বোর্ড। মার্কিন প্রশাসন চাইছে সিরিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে, মানে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেই। কিন্তু সিরিয়া সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে দামেস্ক একাধিক শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের সফরের সময় দামেস্কে বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এবার আসি পুতিন কি বলছেন। বন্ধুরা, পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই বলা হয় পুতিন ইউক্রেন দখল করতে চায়, কিন্তু পুতিন নিজে কি বলেন? টেক্কা কার্লসনের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে পুতিন কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। প্রথমত, তিনি দাবি করেন যে রাশিয়া কখনো ন্যাটোর সঙ্গে সংঘাত চায়নি, বরং শীতল যুদ্ধের পর রাশিয়াকে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর অংশ হওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, একসময় তাকে বলা হয়েছিল যে রাশিয়া ন্যাটোতে যোগ দিতে পারবে, কিন্তু পরে সেই ধারণা বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়ত, পুতিনের বক্তব্য, আমরা যুদ্ধ শুরু করিনি, আমরা এটি শেষ করতে চাই। কিন্তু এটি অবশ্য রাশিয়ার সরকারি অবস্থান। পশ্চিমা দেশগুলো এই দাবির সঙ্গে একমত নয়, বরং তারা মনে করে রাশিয়াই 2022 সালে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে। আমার মতে রাশিয়াকে এই যুদ্ধে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত। তৃতীয়, পুতিনের মতে পশ্চিম যদি ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করে, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে। তিনি আরো যুক্তি দেন যে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে কারণ বাইরের শক্তিগুলি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল শান্তি নিয়ে। পুতিন বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সেই আলোচনার বাস্তব পরিস্থিতি এবং নিরাপত্তা বাস্তবতাকে স্বীকার করে করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, পুতিনের এই বক্তব্যগুলি রাশিয়ার অবস্থান প্রতিষ্ঠিত বা সর্বজন স্বীকৃত সত্য নয়। ইউক্রেন
যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই ব্যাখ্যার সঙ্গে একমত নন এবং যুদ্ধের কারণ ও দায়িত্ব সম্পর্কে তাদের সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে। কিন্তু একজন বিশ্লেষকের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রাশিয়া কি করছে, তার পাশাপাশি রাশিয়া নিজেকে কিভাবে ব্যাখ্যা করছে দুটোই বোঝা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় রাষ্ট্রের ঘোষিত উদ্দেশ্য, কৌশলগত সংকেত এবং বাস্তব পদক্ষেপ তিনটি ভবিষ্যৎ ঘটনা প্রবাহ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আসল ছবি কি? যদি আমরা সব ঘটনাকে একসাথে রাখি, রাশিয়া, ইরান, বেলারুশ, ন্যাটো, ইউক্রেন, হরমুজ, সিরিয়া, সব জায়গায় একটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। কেউ সরাসরি যুদ্ধের ঘোষণা করছে না, কিন্তু সবাই এমন ভাবে নিজেদের অবস্থান বদলাচ্ছে যে দীর্ঘমেয়াদী সংঘাতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে। এটি নিশ্চিতভাবে বিশ্বযুদ্ধের প্রমাণ নয়, তবে এটি একটি বহুমাত্রিক নিরাপত্তা সংকটের ইঙ্গিত হতে পারে। সবশেষে বলবো, বন্ধুরা, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ সম্ভবত শুধু মিসাইলের নয়, এটি তথ্যের যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, জোটের যুদ্ধ, প্রভাবের যুদ্ধ। আর সে কারণে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খবরের শিরোনাম কি বলছে, না খবরগুলোর মধ্যে সম্পর্ক কি। এই সম্পর্কই ভবিষ্যতের রাজনীতি ও নিরাপত্তার দিক নির্দেশ করতে পারে। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল ফোর্থ ডাইমেনশন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে বিশ্ব কি দীর্ঘস্থায়ী বহুমেরু প্রতিযোগিতার দিকে এগোচ্ছে নাকি বৃহত্তর সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।